Bismillahirrahmanirrahim. Welcome to the Facebook page of Radhanagar Alihat Degree College, Rangunia, Chattogram. উচ্চ মাধ্যমিক অনলাইন রসায়ন ক্লাস উপস্থাপনায় মামুন নুরুল আফসার, প্রভাষক রসায়ন বিভাগ, রাধানগর আলিহাট ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আজকের আলোচ্য বিষয় রসায়ন প্রথম পত্র, প্রথম অধ্যায় ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, অম্লহার টাইট্রেশন, রিয়েজেন্টের প্রকারভেদ, বিভিন্ন প্রকার অ্যানালাইটিক্যাল পদ্ধতি, এগুলো নিয়ে আজকে মূলত আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে। অম্লহার টাইট্রেশন করবো আমরা। যন্ত্রপাতি লাগবে তোমার কাঁচ যন্ত্র, বুরেট, পিপেট, বিকের, কনিক্যাল ফ্লাস্ক, আয়তনিক ফ্লাস্ক, ওয়াশ বোতল, ফানেল, অন্যান্য যন্ত্র, ফুয়াল, ভঙ্গি ব্যালেন্স, ওয়েট বক্স। এই জিনিসটা ইম্পর্টেন্ট যে কথাগুলি উল্লেখ করছে, কারণ এইরকম একটা পরীক্ষা আছে, কিছু যন্ত্রপাতি তোমাদের চিত্র দেওয়া হয়েছিল এবং প্রশ্ন করা হয়েছিল যে টাইট্রেশনের জন্য উদ্দীপকে উল্লেখিত যন্ত্রগুলি যথেষ্ট কিনা তোমার উত্তর সমীক্ষা যুক্তিতে। তুমি যদি জানো এগুলো যথেষ্ট, তাহলে যথেষ্ট রেখে দিবে এবং কোনটা কি কাজ করা যায়। যদি মনে করো যথেষ্ট না, তাহলে আমি এখানে যে উল্লেখ করছি এই কথাগুলি তোমাকে বলতে হবে। আর রাসায়নিক উপাদান লাগবে প্রাইমারি স্ট্যান্ডার্ড হিসেবে সোডিয়াম কার্বনেট, আর সর্বাধিক উপাদান হবে অর্গানগত হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর যেহেতু সোডিয়াম কার্বনেট হলো একটা দুর্বল হার, ক্ষারীয় লবণ, দুর্বল হার লবণ, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হলো একটা সবল অ্যাসিড। আর সবল অ্যাসিডের সাথে দুর্বল হার বিক্রিয়া করলে দ্রবণ যেটা হবে সেটা হার অম্লীয় দ্রবণ হবে। অম্লীয় দ্রবণে পিএইচ এর মান সবসময় সাথে নিচে থাকে। সুতরাং এমন একটা নির্দেশক আমাদেরকে বেছে নিতে হবে যে নির্দেশক তোমার অম্লীয় মাধ্যমে কাজ করে, এবং সেই নির্দেশকটা হলো মিথাইল। এখন এর আগে বলি আমরা রিয়েজেন্ট টাইট্রেশন করার আগে বিভিন্ন ধরনের রিয়েজেন্ট যেটা ল্যাবরেটরিতে ইউজ করি। রিয়েজেন্ট দুই প্রকার থাকে, একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি পদার্থ বিশুদ্ধ অবস্থা পাওয়া যায়, সাধারণ দিক থেকে নেওয়া যায়, জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় না, যাদের দ্রবণের ঘনমাত্রা অনেকদিন পরিবর্তিত থাকে, যেমন সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সালিক অ্যাসিড ইত্যাদি হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি হলো যেগুলোতে আসলে বিশুদ্ধ অবস্থা পাওয়া যায় না, সাধারণ দিক থেকে ওজন করা যায় না, বায়ু জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয়, যাদের দ্রবণ বেশিক্ষণ ঘনমাত্রা স্থায়ী হয় না। সেই জন্য এখনো পরীক্ষা যখন করতে হবে সবসময় এই ধরনের ঘনমাত্রা আগে নিশ্চিত হতে হবে। কারণ তুমি বানাইছো ধরো 0.1 কিছুদিন পর দেখা যায় এটা 0.1 আর থাকবে না, এটা কমে যাবে বা বেড়ে যাবে। তো সেজন্য যখন তুমি কোনো পরীক্ষা করবো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থকে প্রাইমারি স্ট্যান্ডার্ড কোনো উপযুক্ত পদার্থ দ্বারা টাইট্রেশন করে তার ঘনত্ব জেনে নিতে হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম থাইওসালফেট, এইরকম অনেক পদার্থ আছে যেগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন আসলে তুমি যে 0.1 সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত তুমি টাইট্রেশন করবে, সেজন্য তোমাকে 0.1 সোডিয়াম কার্বনেট দ্রবণ নিজেকে তৈরি করে নিতে হবে। তো তৈরি করার সময় তুমি কি করবা, প্রথমে 250 ml আয়তনের একটা ফ্লাস্কে পরিষ্কার করে সাথে একটা ফানেল নিবা, ফল ভঙ্গি ব্যালেন্সের সাথে সঠিকভাবে 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট মেপে নিবা। তারপর তার মধ্যে ফানেলের সাহায্যে সোডিয়াম কার্বনেট আয়তনিক ফ্লাস্ক স্থাপন করো। ওয়াশ বোতল থেকে পানিতে পানি যোগ করে ভালোভাবে মিশ্রিত করা হলো, দাগ পর্যন্ত পানি যোগ করে দাও, তাইলে হয়ে যাবে তোমার 0.1 সোডিয়াম কার্বনেটে জলীয় দ্রবণ। এখন আমরা কিভাবে দ্রবণ তৈরি করব, তাহলে তোমার কতটুকু 250 ml সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতিতে তোমার কতটুকু সোডিয়াম লাগবে, কার্বনেট লাগবে, আমরা এই সূত্র দিয়ে লিখতে পারি W=SNP/1000। তো আমরা জানি সোডিয়াম কার্বনেটের আণবিক ভর 106, আয়তন 250 ml, ঘনত্ব S=0.1 বলে বর্গত, তাহলে S এর মান 0.1,
এম 106, বি হলো 250, এইগুলো ক্যালকুলেশন করে আমরা 2 অর্থাৎ আমাকে 250 ml হুইট 1 m সোডিয়াম কার্বনেটের দ্রবণ প্রস্তুত করতে 2565 গ্রাম সোডিয়াম কার্বনেট নিতে হবে। এখন দেখো আমি এগুলো কিভাবে তৈরি করলাম। প্রথমে তোমাকে ওজন কিভাবে নিবে, তোমার শিক্ষকের সময় এটাই, তুমি কি করবে, একটা ফল ভঙ্গি ব্যালেন্সকে সেট করে নেবে। সেট করার আগে কিন্তু 2 পাল্লায় 2টা ব্লটিং পেপার নিয়ে নিবে, কারণ ব্লটিং পেপারের সাহায্যে তোমাকে সোডিয়াম কার্বনেট নিতে হবে। সেট করার পরে, যন্ত্র সেট করার পরে তুমি কি করবা, এখানে দেখবা যে গোবরের বিমের সাথে 0 থেকে 100 পর্যন্ত দাগ থাকে, তো সেই দাগটা আছে কিনা দেখে নিবে। ফলভঙ্গি ব্যালেন্স এটাই দেখে। তারপরে তুমি কি করবে, তোমাকে একটা বাটকার ওজন বক্স দেওয়া হবে। এটা ওজন বক্সের মধ্যে বিভিন্ন ধরনের ওজন থাকে, সেটা আমি গত ক্লাসে কি কি ওজন থাকে গত ক্লাস উল্লেখ করছিলাম। এখানে আবার উল্লেখ করার অর্থ হলো শুধু কি কি ওয়েট আমরা এখান থেকে ইউজ করব। প্রথমে বাটকারের ভিতরে তোমার ওয়েট বক্সের ভিতরে একটা রাইডার থাকে, রাইডারের একটা নির্দিষ্ট বর আছে, কিন্তু এই বরটা প্রকৃত বর না, এর মাধ্যমে তোমাকে রাইডার ধ্রুবক বাইর করতে হবে। তো রাইডার 5 গ্রাম আর 10 গ্রাম দুই ধরনের থাকে। 10 গ্রামটাই বেশি থাকে, তাহলে রাইডারের উকাইয়ে লেখা থাকবে এটা 10 গ্রাম বা নির্দেশনা থাকবে। তো 10 গ্রাম একটা রাইডার নিয়ে তুমি কি করবো, তাকে যেহেতু আমরা ওজন মাপতে সবসময় দ্বিগুণ মাপি, তাকে দ্বিগুণ করে প্রথমে তুমি কি করবে 100 দিয়ে ভাগ করে, ভাগফল যা হবে তার 0.00, এটা মিলিগ্রামে, তো আমি যদি গ্রামে নিই তাকে 0.001 দিয়ে গুণ করে নিয়ে একেবারে গ্রামে, তাহলে আমরা রাইডার ধ্রুবক গ্রামে পাচ্ছি 0.0002 গ্রাম। তো কি করবো, মিলিগ্রামে দেওয়া থাকবে, তাকে 2 দিয়ে গুণ করবো, গুণ করে ওই তোমার বিমে যে 0 থেকে 100 পর্যন্ত দাগ কাটা থাকে স্কেল, বিমের স্কেল অটো দিয়ে ভাগ করবো, ভাগ করে যে রেজাল্ট পাবো সেটা মিলিগ্রাম, আর এটাকে গ্রামে নিতে 0.001 দিয়ে গুণ করতে হবে, তাহলে গ্রাম হয়ে যাবে। শেষ পর্যন্ত রাইডারের পর যদি 10 গ্রাম হয়, রাইডার ধ্রুবক হবে 0.0002 গ্রাম। তাহলে আমরা এটা বাইর করে নিয়েছি রাইডার ধ্রুবক। তারপরে দেখো এখন কি করবো, তোমাকে মনে করো তোমাকে একটা ওয়েট স্থাপন হলো যথাক্রমে 20 গ্রাম। তুমি ওয়েট বক্স আসলে ওয়েট স্থাপন ওয়েট বক্স, এটা থেকে তুমি ওয়েট বক্স না, মূলত রিয়েজেন্ট বোতলে তুমি সোডিয়াম কার্বনেটের এখানে একটা বোতল দেওয়া থাকতে, তুমি আস্ত বোতলটা আগে ভেঙে নিতে হবে গ্যাস হবে। তাহলে মনে করো এটা মাপতে তোমার 20 গ্রাম লাগলো, 10 গ্রাম লাগলো, 2 গ্রাম লাগলো, 500 এমজি, 200 এমজি, 50 এমজি এবং লাগলো। তারপরেও মিলে নাই, মিলার জন্য তোমার রাইডারকে স্থাপন করতে হয়েছে 35 করে। তাহলে তুমি কত ওজন নিলে, টোটাল 20 যোগ 10 যোগ 2 প্লাস 500 এমজি কে 0.5 এমজি গ্রাম হয়ে যাবে। তবে 200 কে 0.0200, 50 কে 0.050, তারপরে রাইডারের মাপ হবে 35 দিয়ে রাইডার ধ্রুবককে গুণ করে। শেষ পর্যন্ত এইগুলো ক্যালকুলেশন করে আমরা ওজন পাইলাম 32.757 গ্রাম। তাহলে এটা প্রাথমিক ওজন পেয়ে গেছো। এখন তোমাকে এই জায়গা থেকে সোডিয়াম কার্বনেট আস্তে আস্তে নিতে হবে, একটু করে নিবা, আর একে আবার ওজন করবা, কারণ একসাথে বেশি নেওয়া যাবে না, তোমাকে দাপে দেখে অনেক সময় লাগে। তাহলে 2.65 গ্রাম তো এখন কাছাকাছি দেওয়া হয়ে গেছে, বা একটু বেশি নিবা, কম নিবে না। একটু বেশি নিলে একটু সুবিধা, কম নিলে অসুবিধা নেই, তবে বেশি নিবে, কারণ অ্যাকুরেটলি কোনো কিছু ওজন করা যায় না। আমাকে যতটুকু 0.65 গ্রাম হয়তো আমি 0.65 গ্রাম মাপতে পারবো না, কিন্তু আমাকে ধরে নিতে হবে 0.65 গ্রাম মাপতেই হবে। তাহলে 0.6 আমি যে আগে মাপলাম তার কাছ থেকে ওয়াইড হিসেবে সরাইয়ে নিতে হবে 2.65 গ্রাম। যদি সরাইয়ে নিই তাহলে আমাকে নতুন ভাবে ওয়াইড স্থাপন করতে হবে 20 গ্রাম, 10 গ্রাম, 100 মিলিগ্রাম এবং রাইডারকে স্থাপন করতে হবে 35 এর মধ্যে।
তো দ্বিতীয়বার আসলে যত নেওয়ার কথা আমি তত নাই, একটু মানে 20 গ্রাম 10 গ্রাম আর 100 মিলিগ্রাম নেওয়ার পরে ওই 10 মিলিগ্রামটা আসে নাই হচ্ছে 100 গ্রাম পর্যন্ত ঠিক আছে, কিন্তু রাইডারটা 35-এর থেকে 35 থেকে হবে 10-এ চলে আসলো। তাহলে তুমি প্রকৃত ওজন নিছো হতো মানে শেষ ওজন 30.125। তোমার কিন্তু শেষ ওজন হওয়ার কথা ছিল 30.107, কিন্তু তোমার শেষ ওজন পাইছো তুমি 30.102 গ্রাম, অর্থাৎ তোমার যত নেওয়া দরকার ছিল তার চেয়ে তুমি 0.005 গ্রাম বেশি নিয়েছো, অর্থাৎ তুমি নিছো 2.665 গ্রাম। এখন আমরা বাইর করবো 2.665 গ্রামের জন্য আমি যে দ্রবণের ঘনমাত্রা, আমি যে দ্রবণ তৈরি করতেছি তার ঘনমাত্রা আমি x করে হতে পারছি, এই সূত্রটা ইউজ করবো। এখানে দ্রবণের প্রকৃত ঘনমাত্রা নির্ণয়, তুমি যে দ্রবণটা বাইর করছো তুমি কত দ্রবণ নিছো, অর্থাৎ সোডিয়াম কার্বনেট কত নিছো, তোমার নেওয়ার কথা ছিল কত, তুমি নিছো 2.655 গ্রাম, কিন্তু তোমার নেওয়ার কথা ছিল 2.65 গ্রাম। তাহলে একটাকে একটা দিয়ে ভাগ করে ভাগফল যত হবে সেটাকে 0.1 দিয়ে গুণ করে দিছো। তাহলে আমি যেই দ্রবণটা নিছি সেটা দিয়ে 250 ml দ্রবণ তৈরি করতে হলে আমি পাবো 0.1002 মোলার দ্রবণ, অর্থাৎ এটা এক থেকে একটু বেশি হলো। আমি এখন পরবর্তী হলে এটা ধরে এই ঘনমাত্রা নির্ণয় করবো। ঘনমাত্রা নির্ণয় করার আগে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমাকে আগে মনে করো প্রথমেই যে 250 ml দ্রবণ বানাইছো সোডিয়াম কার্বনেটের, সেখান থেকে এখানে এইটাই আছে, এইটাই হলো তোমার আয়তনিক মাস। এখান থেকে আগে দ্রবণটা আমি প্রস্তুতি বর্ণনা করি, পরিষ্কার করতে একটি 250 ml মাপের, এখানে লেখার কথা 250 ml মাপের একটি আয়তনের প্লাস মুখে একটি সুবিধাজনক ফানেল স্থাপন করে ফানেলের মাধ্যমে ফলভঙ্গি ব্যালেন্স দিয়ে মাপা রিএজেন্টে সতর্কতার সাথে আয়তনিক ফ্লাক্স হস্তান্তর করতে হবে। রিএজেন্টের প্রত্যেকটি কণা ফ্লাক্সের মধ্যে যায় সেই ব্যবস্থা চিন্তা করতে হবে, তোমাকে নজর দিতে হবে। ওয়াশ বোতল থেকে ফানেলের মাধ্যমে অল্প অল্প পাতিত পানি যোগ করে সম্পূর্ণ রিএজেন্ট ফ্লাক্স হস্তান্তর করতে হবে। ফ্লাস্ককে সতর্কতার সাথে দেখে রিএজেন্ট পানির মধ্যে সম্পূর্ণ মিশ্রিত করবে। এখন মিশ্রিত দ্রবণে পুনরায় পাতিত পানি যোগ করে ওই যে তুমি 250 ml এর আয়তনিক ফ্লাক্স নিছো, কিন্তু পুরোটা 250 ml না হয়, 250 ml দেখি, কিন্তু 250 ml কতটুকু হবে, এখানে ফ্লাক্সের গলায় একটা দাগ কাটা থাকে, এই জায়গায় একটা দাগ কাটা থাকে, এই দাগ বরাবর যখন তুমি পাতিত পানি যোগ করবা হয়ে যাবে তোমার 250 ml দ্রবণ। এটা হলো তোমার জন্য স্টক সলিউশন। এখন এই দ্রবণ থেকে আমি আমার প্রয়োজনীয় দ্রবণ নিয়ে টাইট্রেশন করব। প্রয়োজনীয় দ্রবণ নিতে কি করতে হবে, 10 ml এর একটা পিপেট নিবা, একটা 300 ml এর কনিক্যাল ফ্লাস্ক নিবা। তাহলে এখন আগে 300, এগুলো কিন্তু সব পরিষ্কার, কনিক্যাল ফ্লাস্ক নিবা, 10 ml এর একটা পিপেট নিবা, পিপেটের সুচালো মুখ ওই আয়তনিক ফ্লাস্কের দ্রবণে ঢুকাবা, স্টক সলিউশনে ঢুকাবা, ঢুকাইয়া মুখ দিয়ে সোডিয়াম কার্বনেটের দ্রবণ টেনে নিবা। তো টেনে নেওয়ার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যাতে দ্রবণ মুখে না ঢোকে। তোমাদের আগের ক্লাসে বলছিলাম ল্যাবরেটরিতে প্রত্যেকটা বস্তু হলো বিষাক্ত, তো সুতরাং আমাদের অন্য দেশে কিন্তু এটা ফার্ম দিয়ে করে, তো আমাদের ফার্ম করে নেওয়ার সুযোগ নাই, মুখেই নিতে হবে। তাহলে মুখে এমন ভাবে দিবে যাতে দ্রবণ মুখে না ঢুকে, তারপরে টেনে নিবে, টেনে নিয়ে এটাই হলো তোমার পিপেট। পিপেটের উপরে একটা দাগ থাকে, দাগের একটু উপরে রাখবা, তারপর আস্তে করে কন্ট্রোল করে চালিয়ে দিবে, যাকে দাগ বরাবর দ্রবণ থাকে। দাগ বরাবর 10 ml নিয়ে এই কনিক্যাল ফ্লাক্স রাখবা, এটাতে রাখবা, এটা কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল ফ্লাক্সে রেখে 10 ml তো তুমি নিলে, ইচ্ছে করলে তুমি আরো এর মধ্যে পাতিত পানি যোগ করে দিতে পারো।
কিন্তু তুমি পাতিতে পানি যোগ করলেও যদি আয়তনও বেড়ে যায়, কিন্তু তোমার ওই 10 ml হিসাব করবে, কারণ 10 ml এর জন্য সোডিয়াম কার্বনেট যতটুকু এর মধ্যে ততটুকু থাকবে। তখন কেমিক্যাল ফ্লাক্সে নিলাম, নিয়ে তার ভিতরে আমি নির্দেশক যোগ করে দিব। এখানে নির্দেশক হিসেবে আমাদের নিতে হবে মিথেল ওরেস। মিথেল ওরেস দেওয়ার পরে নির্দেশক এইভাবে 3টা বোতল নিবা, 3টা কনিক্যাল ফ্লাস্ক নিবা, এইরকম 3টা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নিবা। বলছিলাম 3টা কনিক্যাল ফ্লাস্ক নিবা, নিয়ে এটা পূর্ণ করবা। তারপরে এইটা 3টা নেওয়ার পরে এখন আমার প্রাইমারিটা শেষ। এখন আমি যেটা পরীক্ষা করবো হাইড্রোক্লোরোসিড, তার জন্য তোমাকে একটা বুরেট নিতে হবে 50 ml এর। তো বুরেটটা 50 ml এর বুরেট নিবে। বুরেটটাকে এক চিত্রে একটা ক্লাম্পের সাহায্যে লম্বিক ভাবে তোমার ভূমির সাথে লম্বিক ভাবে স্থাপন করে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্যান্ডের সাথে স্থাপন করবা। স্থাপন করে তার মধ্যে ওই একটা বিকেরের সাহায্যে পরীক্ষণীয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রাবণ যোগ করে দিবা। এমন ভাবে যোগ করবো যাতে দাগের উপরে না যায়। দাগের উপরে গেলে তুমি হিসাব করতে পারবে না সঠিকভাবে, কারণ প্রাথমিক পার্টটা তুমি নিতে পারবে না। সেই জন্য দাগের মধ্যে যে হাতে থাকে ততটুকু পর্যন্ত নিবে। আবার এত হমও নিবে না, হমে নিলে তোমার 20 ml কমপক্ষে 20 ml লাগে বা 19-20 ml লাগে। সুতরাং তোমাকে 50-এর কাছাকাছি নিবে, তবে 50 থেকে একটু কম নিবে। দেখো 50-এর সাহায্যে ল্যাব টেবিলের উপর উলম্বভাবে স্থাপন করি, নিচে চাবি বদ্ধ আছে কিনা পরীক্ষা করবা, নাইলে আবার ওইদিকে পড়ে যাবে। অথবা উপরের মুখে ফানেল স্থাপন করে তার মধ্যে বিকারের সাহায্যে অজানাগত হাইড্রোক্লোরিক অ্যাসিড এমন ভাবে সর্বোচ্চ দাগ পর্যন্ত দাগের নিচে থাকে। তাহলে এখন আমি ওই যেটা টাইট্রেশনের পরে এখন আমি টাইট্রেশনটা করবো। স্থাপন করে তো আমাকে তো টাইট্রেশন করতে হবে। টাইট্রেশন করার সময় টাইট্রেশন ওখানে আমরা এবার কি করবো, স্থাপন করার পরে ওখান থেকে ফোটায় ফোটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড এতে যোগ করবো, কনিক্যাল ফ্লাক্সে যোগ করবো। যোগ করে আমরা বর্ণ পরিবর্তনটা লক্ষ্য করবো। আচ্ছা যাই হোক, এখানে যোগ না, তারপর আমরা তো এখন ওই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে আমরা যোগ করার পরে কি হয়েছে, বর্ণটা এরকম থাকবে। প্রাথমিক যোগ করার আগে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করার আগে বর্ণটা থাকবে। আমরা পরবর্তী হলো আবার এখন টাইট্রেশন কিভাবে করি দেখো। ডান হাতের দানা ঘনমাত্রায় দ্রাবণের রক্ষিত একটি কনিক্যাল ফ্লাক্স আর বাম হাতে কনিক্যাল ফ্লাক্স এখানে নেই কি নিবা, কনিক্যাল ফ্লাক্স এই নিটা নিবা। তারপরে বাম হাতে চাবিটা নিয়ন্ত্রণ করবো, ফোটায় ফোটায় হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করবো। প্রতি ক্ষেত্রে বর্ণ পরিবর্তনটা লক্ষ্য করবো। বর্ণ পরিবর্তন লক্ষ্য যতক্ষণ পর্যন্ত বর্ণ পরিবর্তন না হয় ফোটায় ফোটায় টানতে থাকবে। যে মুহূর্তে বর্ণ পরিবর্তন হয়ে গেছে এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করা বন্ধ করবো। বর্ণ পরিবর্তনটাই শেষ, তোমার হবে শেষ বিন্দু। তবে প্রথম পরীক্ষাটা একটু সময় নিয়ে করবা, যেহেতু তুমি নিশ্চিত হয়ে গেছো। মনে করো প্রথম পরীক্ষায় তুমি আস্তে আস্তে করতে গিয়ে বেশ সময় নিয়ে করছো, এটা 19.5 গেল। তো দ্বিতীয় পরীক্ষা তো তুমি জানাই জেনে গেছো, তাহলে আর তুমি 18-19 পর্যন্ত সরাসরি ঢেলে দিতে পারো। অত 18 পর্যন্ত ঢেলে দিলে সরাসরি দ্রবণ 18 ml, তারপর 19 থেকে 18 পর থেকে ফোটায় ফোটায় ফেলবো, তাহলে অনেক সময় কম লাগবে। তো এটা 19 থেকে ফোটায় ফোটায় ফেলে অথবা 18 থেকে ফেলে তুমি এটা দ্রবণের কতটুকু লাগলো নিশ্চিত করলো, তাহলে তৃতীয় ক্ষেত্রে আরো দ্রুত করতে পারবো। কারণ তখন মনে করো তোমার যদি 20 ml লাগে, তুমি 19.5 পর্যন্ত সরাসরি দিয়ে বাকি 5 ml এটা আস্তে আস্তে ঢালতে পারবে।
তাহলে 3টা বাম নিবে, 3টা বাম নেওয়ার পরে তাহলে তোমার টাইট্রেশন সমাপ্ত হলো। টাইট্রেশন সমাপ্ত হওয়ার পরে তোমার বর্ণটা এরকম হয়ে যাবে, অর্থাৎ যখন আগে ছিল হলুদ এখন হয়ে যাবে লাল। লাল হয়ে যাবে। এইভাবে পরপর 3টা থাকবে, 3টা থাকবে, তাহলে 3টার হিসাব লাগবে। এখন আসো টাইট্রেশন, তুমি যতক্ষণ টাইট্রেশন করছো এটা ঘটনা কি করছে, সোডিয়াম কার্বনেটের সাথে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করছো তখন এই বিক্রিয়াটা করছে। সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করছে। বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে সোডিয়াম কার্বনেটের 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। নিম্নলিখিত সমীকরণের মাধ্যমে সাধারণ ঘনমাত্রার অ্যাসিড বের, অর্থাৎ এখানে B1S1 সমান 2B2S2, তো এখানে S1 বাইর করতে হলে 2B1 B2S2 কে B1 দিয়ে ভাগ করতে হবে। আমি এই সমীকরণটা আমরা ইউজ করবো ঘনমাত্রা নির্ণয় করার জন্য। এখন সবার এত ml আয়তনের একটা সেটা একটু আগে পরে সোডিয়াম কার্বনেট তোমার কনিক্যাল ফ্লাক্স এলো কয়েক ফুট অরেঞ্জ নির্দেশে যোগ করে এটা পরেরটা এসে গেছে। আচ্ছা, এখন এই যে আমরা কিভাবে করছি এই চিত্রের মাধ্যমে দেখাইছি, অর্থাৎ সোডিয়াম কার্বনেট আমরা যে ঘনমাত্রা অতটুকু নেওয়ার কথা অতটুকু নিছি। এটা বাইর করছি 0.01, আমরা তো এটা সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা বাইর করে নিছি, এটা স্থিরই। তো সোডিয়াম কার্বনেট প্রথমে 10টা নিলা, তাহলে প্রথম টাইট্রেশনে 19.4 হইলা, দ্বিতীয়টা হইলো 19.6, তৃতীয়টা 19.5 পাইলে। প্রত্যেকটার এগুলো যোগ করে গড় নিলে 19.5। এই 19.5 ওই যে আগে সমীকরণ S1 সমান 2S2B2। S1 হলো অ্যাসিডের ঘনমাত্রা, S2 হলো হারের ঘনমাত্রা। ওই সমীকরণ থেকে আমরা পাবো তাহলে 2S2 এর মান 0.01002 ইন্টু 10 ডিভাইডেড বাই 19.5 দিয়ে ভাগ করলে আমরা অ্যাসিডের ঘনমাত্রা পেয়ে যাব 0.0128 মোল। তাহলে আমার টাইট্রেশন শেষ হলো। টাইট্রেশনের পরে আমাদের কি কি সতর্কতা রাখতে হবে? সতর্কতা হলো তোমার যন্ত্রপাতি পরিষ্কার করার সময় সতর্কতা অবলম্বন করো যাতে ভেঙে না যায়। এটা খুবই দামি জিনিস, এটা খুবই আগেও বলছি আমরা কিভাবে তুলবো এগুলাকে, যন্ত্রপাতি গুলোকে হ্যান্ডলিং করবা, ওজনটা খেয়াল রাখবে যাতে ওজন সঠিক হয়। তোমার কাজের রাস্তা সবসময় পরিষ্কার রাখবে, গুড়ের থেকে দ্রাবণ ডালার সময় খেয়াল রাখবে যাতে দ্রাবণটি ফোটায় ফোটায় পড়ে। পরীক্ষাটি অন্তত 3 বার করবে। এখন আসো আমরা বিভিন্ন প্রকার দ্রবণ, এগুলো একটু জানা থাকা দরকার। ঘনমাত্রার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করি, যার মধ্যে মৌলার দ্রবণ, মূলাল দ্রবণ, নরমাল দ্রবণ, ঘনমাত্রার ppm একক, শতকরা ইত্যাদি। মৌলাল দ্রবণ হলো স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবকে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে আমরা তাকে মৌলার দ্রবণ বলি। স্থির তাপমাত্রায় 1 লিটার পানিতে মধ্যে 1 মোল সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে তখন 1 m সোডিয়াম কার্বনেট। 1 মোলের পরিবর্তে 0.5 মোল দ্রবীভূত থাকলে সেমিমোলার, 0.1 মোল দ্রবীভূত থাকলে ডেসিমোলার, 0.01 মোল থাকলে সেন্টিমোলার। মোলাল দ্রবণ হচ্ছে এক প্রকার দ্রবণ, এটা মনে রাখবে। এটা আসলে আমরা মূলত সেকেন্ড পেপারের তৃতীয় অধ্যায়ের মধ্যে এগুলো ডিটেইল পড়া হবে, সেজন্য এখানে আমি একটু সংক্ষেপে আলোচনা করলাম। মোলাল দ্রবণ হলো আসলে এখানে দ্রাবক তোমার ভরভিত্তিক, দ্রব ভরভিত্তিক, মানে 1 কেজি দ্রাবকে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলাল দ্রবণ বলে। এই দ্রবণের সুবিধা কি? কারণ বরের সাথে তাপমাত্রা কোনো সম্পর্ক নেই, তাপমাত্রা বেশি হলেও যে পদ থাকবে, কম হলে একই পদ থাকবে। সেজন্য স্থির তাপমাত্রার কথাটা এখানে বলতে হয় না। সেজন্য 1 কেজি বরের মধ্যে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে মোলাল বা মোলাল দ্রবণ বলে। আর ppm হলো তোমার, এটাও তোমরা সেকেন্ড পেপারে পড়বা। তবে এখানে বলি ppm হলো 1 লিটার দ্রাবকের মধ্যে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে। 1 লিটার দ্রাবকের মধ্যে যদি 5 মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে তখন তাকে দ্রবণের ppm একক বলে।
তার ধরনের আরেকটা আছে শতকরা হার হিসেবে। শতকরা হার 3 ধরনের আছে। তোমার দ্রববর, দ্রাবক হলো আয়তন, তখন হবে W/B। এর অর্থ হইল যে 100 ml দ্রাবকে দ্রবণে আর কি যত গ্রাম দ্রব দ্রবীত থাকে, 100 মিলিলিটার দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীত থাকে তাকে ঘনমাত্রা শতকরা হারের W/B বলে। আর W/W দুইটাই ভর ভিত্তিক। এর অর্থ হলো 100 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রব দ্রবীত থাকে। আর একটা আছে W/B, এটা W/B হবে W/W। আর একটা B/B, এটা W/W লিখছে, এটা হবে B/B। 100 মিলিলিটার দ্রাবণে যত মিলিলিটার দ্রব দ্রবীত থাকে তাকে শতকরা হারের কি বলে, B/B হার বলে। নরমাল দ্রবণ আর একটা দ্রবণ আছে 1 লিটার দ্রবণ, এক তুল্য ওজন পরিমাণ। তুল্য ওজন পরিমাণ জিনিসটা একটু বুঝবো, এখন এত বেশি প্রচলিত নাই। যে হলো দ্রবকে তার জারণ সংখ্যা দিয়ে, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা দিয়ে ভাগ করে এটা বলা যায়। বিশেষ জারক পদার্থকে জারণ সংখ্যা দিয়ে, আর অ্যাসিডকে তোমার তার এক ক্ষারকীয় হইলে 1 দিয়ে ভাগ, দ্বিহারকীয় অ্যাসিড হইলে 2 দিয়ে ভাগ, ত্রিহারকীয় হইলে 3 দিয়ে ভাগ করে যে ভাগ পাওয়া যাবে গ্রাম আণবিক ভর। 1 লিটার দ্রাবকে সেই পরিমাণ দ্রব দ্রবীত থাকলে তাকে নরমাল দ্রবণ বলে। যেমন সালফিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে 2টা, সুতরাং এটা দ্বিহারকীয় অ্যাসিড। তো এই সালফিক অ্যাসিড আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলে 49 গ্রাম সালফিক অ্যাসিড যদি 1 লিটার দ্রাবকে থাকে, পানির মধ্যে থাকে, তখন তার 1 নরমাল দ্রাবণ হবে সালফিক অ্যাসিড। আশা করি ক্লিয়ার হচ্ছে। এখন আসলে ল্যাবরেটরিতে রাসায়নিক দ্রব্য পরিমিত ব্যাপার। ল্যাবরেটরিতে আমরা নিম্নলিখিত দ্রব্যগুলি কাজগুলি করি। একটা হলো গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ, আর একটা মাত্রিক বিশ্লেষণ। উভয় ক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবে। ল্যাবরেটরিতে 3 উভয়ের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়: মাইক্রো পদ্ধতি, সেমি মাইক্রো পদ্ধতি, ম্যাক্রো পদ্ধতি। আমরা পদ্ধতিগুলো একটু আলোচনা করি। আঙ্গিক বা গুণগত বিশ্লেষণ যে প্রক্রিয়া একটি নমুনা কি মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থগুলো শনাক্ত করা হয় তাকে আঙ্গিক বা গুণগত বিশ্লেষণ বলে। যেমন লবণের অম্লীয় ও ক্ষারীয়মূলক শনাক্তকরণ একটা আঙ্গিক গুণগত বিশ্লেষণ। এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে যে অংশগুলি পড়াই নাই, আমি সিলেবাস শেষ করে তোমাদের জন্য আমি প্রথম সাময়িক পরীক্ষায় একটা সিলেবাস দিয়েছিলাম। এই সিলেবাস এই ক্লাসের পরে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। সিলেবাস শেষ হয়ে করার পর আমি ওই অংশ আবার ধরব। যেমন লবণের অম্লীয় বা ক্ষারীয়মূলক শনাক্তকরণে একটি আঙ্গিক বা গুণগত বিশ্লেষণ। আর মাত্রিক বা পরিমাণ যে প্রক্রিয়ায় কোনো মৌলিক বা যৌগিক পদার্থ যৌগমূলকের পরিমাণ নির্ণয় করা হয় তাকে মাত্রিক বা পরিমাণগত বিশ্লেষণ বলে। যেমন অ্যাসিড আর টাইসনের একটি মাত্রিক বিশ্লেষণ। তারপর মাইক্রো বিশ্লেষণ। অতি সামান্য বস্তু নিয়ে সামান্য রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে সাধারণ রাসায়নিক বিক্রিয়া মাইক্রো বিশ্লেষণ অন্যতম। এই প্রক্রিয়ায় 0.005 গ্রাম থেকে 0.01 গ্রাম ওজন প্রয়োজন হয়। এই দ্রবণ থেকে 0.1 মিলিলিটার বা 1 মিলিলিটার দ্রবণ প্রয়োজন হয়। আমাদের চোখ নাক এক্ষেত্রে পর্যবেক্ষণ উপকরণ মাইক্রো পদ্ধতির শতাংশ কম লাগে। আর সুবিধা অতি সামান্য পরিমাণ রাসায়নিক দ্রব্য লাগে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞানের জনপ্রিয়তার ভিত্তি সুদূর পরিবেশ বান্ধব তত্ত্বীয় ক্লাসে এই পদ্ধতি ব্যবহার করা যায়। এই পদ্ধতি গ্রিন রসায়নের জন্য সহায়ক। অসুবিধা যন্ত্রপাতি ও উপকরণ অত্যন্ত ব্যয়বহুল। সামান্য অসতর্কতার জন্য এই পদ্ধতি ফলাফল ভুল হতে পারে। আর সেমি মাইক্রো পদ্ধতি, এই পদ্ধতি কঠিন পদার্থ 0.5 গ্রাম থেকে 1 গ্রাম প্রয়োজন হয়। আর তরল হিসেবে 2 থেকে 4 মিলিলিটার দ্রবণ প্রয়োজন হয়। বিক্রিয়ার দ্রব্য কম ব্যবহৃত হয়, ফলে খরচ কম হয়। ফিল্টারকরণ, দ্রুতকরণ, বাষ্পীকরণ ইত্যাদি অতি অল্প সময়ে করা যায়। পৃথকীকরণ প্রক্রিয়া দ্রুত সংঘটিত হয় হাইড্রোজেনের সালফাইডের পরিবর্তে।
মিথাইল থায়ামাইড ইথাইল থায়ামাইড এটা বলে ব্যবহার করা হয়। প্রথমটি বিষাক্ত পরিবেশ যখন কম হয় এবং ল্যাবের পরিবেশ নিরাপদ হয়, অসুবিধা পরিবেশের সামান্য ক্ষতি হয়। ম্যাক্রো পদ্ধতি 0.5 গ্রাম থেকে 1 গ্রাম পদার্থ ব্যবহার করা হয়, দ্রবণ হিসেবে 20 মিলিলিটার। প্রায় সব কলেজে পদ্ধতি রাসায়নিক পরীক্ষা হচ্ছে, অসুবিধা বেশি রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হচ্ছে, খরচ বেশি, পরিবেশ দূষণও বেশি, এই হল অসুবিধা। তো আজকে পড়া শেষ হলো, তোমরা কতটুকু শিখলা? বাড়ির হাত দিচ্ছি আমরা 0.5 সোডিয়াম কার্বনেট 200 দ্রবণ প্রস্তুত করতে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগে সেটা একটু বাইর করে আমাকে রেজাল্টটা জানাও তোমরা। যেহেতু দলবাদে তোমরা এখানে আমরা আইসোলেশন আছি, সবাই ধরে আছি, কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, পার্সোনাল অ্যাকাউন্ট, ফেসবুকের অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা পরস্পর সাথে যুক্ত আছো। আমি যে পড়া দিছি তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে মাইক্রো পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি নিজেদের মধ্যে আলোচনা করে ফলাফল আমাকে জানাও। বাড়ির কাজ থাকলো এক্সারসাইজ পদ্ধতি, আমি যে বিবরণটা বর্ণনা করছি বিবরণটা তো একটু তাড়াতাড়ি নেই। আজ এই পর্যন্তই, সবাই বাসায় থাকো, ঠিকভাবে অনলাইন ক্লাস করো। খুদা হাফেজ।